আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুদেজা খানম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি এবং আমি ক্লাসটা নিব রসায়নের এবং আমাদের আজকে ক্লাস নাম হচ্ছে 12। আর আমাদের আজকের পাঠের টপিক হচ্ছে অধ্যায় 3 পদার্থের গঠন এবং পার্ট 3.5.1 থেকে 3.6.1 আলোচনা করব। আমাদের 3.5.1-এর প্রথম টপিক হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারটা কি? আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত এই প্রোটন সংখ্যাকে কি বলা হয়? মৌলটির পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। যেমন এখানে একটি উদাহরণ দেয়া আছে, কি আছে? হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে কি আছে? 2টি প্রোটন আছে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 2। আবার অক্সিজেনের নিউক্লিয়াসে আছে কত? 8টি প্রোটন আছে, তাই তার পারমাণবিক সংখ্যা হবে 8। এবং এই পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? Z দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? এবং যদি এই পরমাণুটি চার্জ নিরপেক্ষ হয়ে থাকে, অর্থাৎ যদি মোট চার্জ বা আধান শূন্য হয়ে থাকে, তাই পরমাণুর কি হয়ে থাকবে? যে কটি প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে, ঠিক সে কটি ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে? আর এরপরের টপিক হচ্ছে আমাদের ভর সংখ্যা। এই ভর সংখ্যাটা কি? এই পরমাণুতে উপস্থিত যে নিউক্লিয়াসটা আছে, কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের মাঝে যে প্রোটন এবং নিউট্রন আছে তার যোগফলকে কি বলা হয়? ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়ে থাকে এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এবং এই ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলে থাকি, ঠিক আছে? তাইলে পরমাণুর ভর সংখ্যা কী দাঁড়াবে? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। এবং আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মৌলকে আমরা তার চিনতে পারি কি দিয়ে? তার প্রোটন সংখ্যা দিয়ে চিনতে পারি। এবং তার যদি ভর সংখ্যাটাও যদি জানি আমরা, এই ভর সংখ্যা থেকে আমরা তার প্রোটন সংখ্যাকে বাদ দিলে ওই মৌলটির নিউট্রন সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, কি দেয়া আছে? সোডিয়াম দেয়া আছে। এই সোডিয়ামের প্রোটন সংখ্যা কত দেয়া আছে? সোডিয়াম আছে, সোডিয়ামের প্রতীকটা কি? Na। তার প্রোটন সংখ্যা কত দেয়া আছে? 11। অর্থাৎ প্রোটন সংখ্যাকে যদি আমরা P বা Z এটা দিয়ে প্রকাশ করি না কেন, যদি হয় 11 আর তার ভর সংখ্যা যদি হয় A এবং সেটা যদি হয় 23, তাহলে তার নিউট্রন সংখ্যাকে যদি আমরা N দ্বারা প্রকাশ করি, তাহলে নিউট্রন সংখ্যা হবে A - P বা A - Z, ঠিক আছে? তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যাটা নির্ণয় করতে পারি এবং প্রোটন আমরা জানি কি পরমাণুটা যদি কি এখানে ছিল যে পরমাণুটা যদি কি হয়ে থাকে? চার্জ নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে তার প্রোটন সংখ্যা সমান সমান কী হবে? ইলেকট্রন সংখ্যা। তাইলে আমরা যদি একটা মৌলকে এভাবে সংক্ষেপে প্রকাশ করি, অর্থাৎ প্রথমে যদি তার প্রতীকটা লিখি এবং প্রতীকের বাম পাশে নিচে আমাদের কি থাকবে? তার প্রোটন সংখ্যা থাকবে এবং বাম পাশে উপরে কি থাকবে? তার ভর সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা যদি এই মৌলটাকে এভাবে সংক্ষেপে প্রকাশ করি এবং এই মানগুলো জানা থাকে, তাহলে আমরা সহজেই এই মৌলটির স্থায়ী কণিকাগুলো অর্থাৎ প্রোটন, তার নিউট্রন এবং ইলেকট্রন তিনটাই নির্ণয় করতে পারবো। যেমন এখানে তোমাদের বইয়ে একটা টেবিল আছে, দেখো, সেই টেবিলে সংক্ষেপে এই মানগুলো প্রকাশ করে দেয়া আছে একটা। প্রথমে লেখা হবে, এই ছকের প্রথমেই থাকবে মৌলটির প্রতীক, তারপরে ঘরে থাকবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তারপরে ঘরে থাকবে তার ভর সংখ্যা, তারপর থাকবে তার ইলেকট্রন, তারপর নিউট্রন, এরপরে মৌলটির সংক্ষেপে প্রকাশ। যেমন উদাহরণ আছে হাইড্রোজেনের যদি প্রোটন সংখ্যা হয় 1 এবং তার ভর সংখ্যা যদি হয়ে থাকে 1, তাইলে যেহেতু প্রোটন সংখ্যা 1, তাইলে তার ইলেকট্রন সংখ্যা কী হবে? 1, যেহেতু মৌলটি কি চার্জ নিরপেক্ষ তাই। আর নিউট্রন সংখ্যাটা তো আমরা এখানে দেখেছি যে N = কত? A - Z। তাইলে 1 - 1 যদি করি, আমাদের কত আসবে? নিউট্রন সংখ্যাটা 0 আসবে। এবং মৌলটিকে যদি আমরা এভাবে সংক্ষেপে প্রকাশ করি, তাহলে আমরা লিখব যে হাইড্রোজেন, তার প্রতীক লিখেছি এবং তার প্রোটন এবং ভর সংখ্যাটাকে উপরে লিখেছি, দুইটাই বাম পাশে, ঠিক আছে? এরপরে মৌলটি হচ্ছে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2, ভর সংখ্যা 4, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 2 এবং নিউট্রন সংখ্যা হবে কত? 2 এবং মৌলটিকে সংক্ষেপে আমরা এভাবে
প্রকাশ করব। এই ছিল আমাদের এই পার্টের টপিক। এরপরের পার্টটিতে আমরা যাই। এরপরের পার্টে তোমাদের এই যে আমরা পদার্থের গঠনটা পড়ছি, আমরা তো এতক্ষণ দেখলাম যে একটা পদার্থের গঠনের একক কি, পরমাণু, সেই পরমাণু স্থায়ী কণিকাগুলো কি, তার পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, এগুলো দেখলাম। এখন তার এই যে মডেলগুলো, এই যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আছে এবং তার পাশে যে ইলেকট্রন আছে, এগুলো কীভাবে ঘুরে, এগুলোকে কয়েকটি মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং তার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছিল। এই মডেলের প্রথমটি হচ্ছে দিয়েছে 1911 খ্রিস্টাব্দে কে বিজ্ঞানী রাদারফোর্ড। এই পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল প্রস্তাব করেন। সেই মডেলের টপিকটা কি বা মোট বিষয়গুলো কি আমরা প্রথমেই দেখি। 1 নম্বরে আছে, দেখো তোমাদের এই মডেলের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বর্ণনাগুলো আছে, ঠিক বইয়ে যেভাবে আছে তোমাদেরকে ঠিক সেভাবেই মুখস্থ করতে হবে এবং লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের কি আছে। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই যে দেখো একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটার নাম কি, নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং তার চারপাশে কে ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে। এবং যেহেতু এই ইলেকট্রনের আপেক্ষিক ভরটা শূন্য, এর আগে আমরা পড়েছিলাম যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কি, প্রায় শূন্য, তাই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত এই যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে তো আমরা দেখেছি কে থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। সেই প্রোটন এবং নিউট্রনের ভরটাই হবে কি, তার পরমাণুর ভর। ঠিক আছে। তারপর 2 নম্বর আমাদের বৈশিষ্ট্যটা কি, এই নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে কি থাকবে, বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরমাণুটা নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় ফাঁকা। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য কি, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং তার চারপাশে কি বিভিন্ন কক্ষপথগুলোতে, এটা হচ্ছে একটা কক্ষপথ, ধরেন এটা হচ্ছে আরেকটা, যে ওভাল শেপের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের কক্ষপথগুলো। যেমন এখানে দেয়া আছে, এটা এরো চিহ্ন দিয়ে, এই কক্ষপথে কে ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে। এবং কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে কি ঠিক সে কয়টি ইলেকট্রন থাকবে। এবং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কি হবে, একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণু কি হবে, সাংঘিকভাবে চার্জ শূন্য হবে। এটা আমরা এখানেও দেখেছিলাম যে আসলেই কি, যদি পরমাণুটা নিরপেক্ষ হয়ে থাকে তাহলে সে কী হবে, চার্জ শূন্য, কারণ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ আমরা জানি সমান এবং বিপরীত। তারপর ডি নাম্বারে আমাদের কি আছে, এই ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন কি করবে, এক ধরনের আকর্ষণ বল অনুভব করে থাকে। অর্থাৎ এ যদি ধনাত্মক হয়ে থাকে এবং এরা ঋণাত্মক বলে এদের মাঝে কি করছে, একটা আকর্ষণ বল কাজ করছে, একে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরে, ইলেকট্রনটাও কি ঠিক তেমনি এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। ঠিক আছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা অনেকটা কিসের মতো, সৌরজগতের মতো। এই জন্য তার এই মডেলটাকে কি বলা হয়, সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়ে থাকে। এবং যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম এই নিউক্লিয়াসটা সম্পর্কে বলেছে, তাই এই মডেলটাকে কি বলা যায়, নিউক্লিয়ার মডেলও বলা যায়। রাদারফোর্ডের এই পরমাণুর গঠন সম্পর্কে অনেকটা অবদান থাকলেও তার এই মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা এখন দেখব তার সীমাবদ্ধতাগুলো কি কি। রাদারফোর্ড কী করেছে, সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছে, কিন্তু তার এই মডেলটার সীমাবদ্ধতাগুলো এখন আমরা দেখি কি। 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে সে ইলেকট্রনের কক্ষপথের কথা বলেছে। এই যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরছে বলেছে, কিন্তু এই কক্ষপথগুলোর আকার বা আকৃতি কি হবে সে সম্পর্কে কিন্তু সে কোনো ধারণা দেয়নি। তারপর 2 নম্বর সীমাবদ্ধতাটা কি, সৌরজগতে কি হয়েছে, সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর বলা হয়েছে যে সাংঘিকভাবে কোনো চার্জ বা আধান নেই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেটাও চার্জযুক্ত। এরা নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে কি ঋণাত্মক। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জহীন বস্তুর তুলনা করাটা কি সঠিক নয়। এটা হচ্ছে তার 2 নম্বর সীমাবদ্ধতা। 3 নম্বর সীমাবদ্ধতাটা কি দেখি,
একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেয়া হয়নি। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরছে সেটা বলেছে, কিন্তু একের অধিক ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিভাবে থাকছে, একসাথে থাকছে না আলাদা থাকছে সে সম্পর্কে কিন্তু সে কোনো ধারণা দেয়নি। এটা হচ্ছে তার 3 নম্বর সীমাবদ্ধতা। তাহলে 4 নম্বর সীমাবদ্ধতাটা কি? তার সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা এবং গুরুত্বপূর্ণ কি, ম্যাক্সওয়েলের তথ্যানুসারে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তখন ক্রমাগত কি করার কথা? ক্রমাগত শক্তি হারানোর কথা, এবং এর ফলে একসময় কি হয়ে যাওয়ার কথা, ইলেকট্রনের ঘূর্ণন পথটা ছোট হতে থাকবে এবং একসময় সে নিউক্লিয়াসে ইলেকট্রনটা চলে আসবে। যেমন এখানে চিত্রটা দেখেন আপনারা, এটা যদি হয় ইলেকট্রন এবং এটা যদি হয় নিউক্লিয়াস, তাইলে যেহেতু নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, এরা যেহেতু চার্জযুক্ত উভয়ই, তাই আস্তে আস্তে কী হওয়ার কথা, ম্যাক্সওয়েলের তথ্যানুসারে এই কক্ষপথটা আস্তে আস্তে হ্রাস পাওয়ার কথা, কক্ষপথটা আস্তে আস্তে ছোট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ এটা যদি হয়ে থাকে আমার কক্ষপথগুলো, অর্থাৎ এভাবে আস্তে 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 ঘুরে ইলেকট্রনটা আস্তে 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 করে কী হয়ে যাবে, ইলেকট্রনটা কক্ষপথটা চলে যাবে এবং একসময় কী হয়ে যাবে, সেভাবে যেতে 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 কী হয়ে যাবে, একসময় এই নিউক্লিয়াসে তার ইলেকট্রনটা চলে আসার, অর্থাৎ এটা যদি হয় ইলেকট্রন, তার এখানে নিউক্লিয়াসে সে চলে আসার কথা, কিন্তু আসলে কিন্তু সেটা হয় না। এটা হলে কি হবে, পরমাণুটির অস্তিত্বই আর থাকবে না, অর্থাৎ পরমাণুটা স্থায়ী হবে না, কারণ তার ইলেকট্রনটা চলে আসছে নিউক্লিয়াসে কখনোই ইলেকট্রন থাকে না। তাহলে এটা একটা ভুল, অর্থাৎ প্রকৃতিতে এই ঘটনাটা কখনোই ঘটে না, কারণ ম্যাক্সওয়েলের তথ্যের কি আছে, যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু রাদারফোর্ড এই যে বলেছে যে এটা অনেকটা সৌরজগতের মতো এবং এরা চার্জযুক্ত কিন্তু ঘুরছে সৌরজগতের মতো, এর কোনো ভিত্তি ছিল না। তাই ম্যাক্সওয়েলের তথ্যটা সঠিক, কিন্তু রাদারফোর্ডের এই তথ্যটিই ভুল। আজকে আমাদের আলোচনা এতটুকুই। এখানে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি আমি, এই যে টপিকটা আজকে আমরা পড়লাম, আশা করি তোমরা সবাই বুঝেছো। এই টপিক থেকেই আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সৃজনশীল প্রশ্নের এই অংশটুকু তোমাদের প্রয়োগমূলক পর্যন্ত 3টা প্রশ্ন দিয়েছি, তোমরা আশা করি এটা সলভ করবে। আমি বলে দিচ্ছি, তোমাদের SW নাম্বার হচ্ছে কত, 8, এবং উদ্দীপকটা কি আছে, ঘটনা 1, ঘটনা 1-এ কি 1911 সাল, আর ঘটনা 2 হচ্ছে 1913 সাল। এ হচ্ছে তোমাদের উদ্দীপক। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি, নিউক্লিয়ন সংখ্যা কি? আমি আগে এখানে বলেছিলাম যে নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে কি, তার ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই হচ্ছে কি নিউক্লিয়ন সংখ্যা। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তারপর অনুধাবন প্রশ্নটা কি দিয়েছি আমি, নাইট্রোজেন এবং ক্যালসিয়াম মৌলের সংক্ষিপ্ত প্রকাশ দেওয়া আছে, এই মৌলগুলোর কি, এই মৌল দুইটির ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করো। অর্থাৎ এভাবে তোমরা সংক্ষেপে এই টেবিলটার মতো করে সংক্ষেপে তোমরা একটা মৌলগুলোর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাটা বের করবে। এবং 3 নম্বর প্রশ্নটা কী আছে আমাদের, অর্থাৎ প্রয়োগমূলক ঘটনা 1 বর্ণনা করো। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমরা এটা বর্ণনা করবে। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই ফোন করবে অথবা তোমাদের লাইভ ক্লাসের টিচারকে জিজ্ঞেস করবে। আসসালামু আলাইকুম।